প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের গোল টেবিল বৈঠকে। আপনারা জানেন বিশ্ব হ্যাপাটাইটিস দিবস 2024 এর প্রতিপাদ্য বিষয়টি ছিল সম্পূর্ণ প্রতিরোধযোগ্য হ্যাপাটাইটিসকে নির্মূল করার পদক্ষেপ নেওয়ার সময় এখনই। চলুন আজকের গোল টেবিলে আমরা জানব যে হ্যাপাটাইটিস রোগটা কী ধরনের রোগ, কয় ধরনের রোগ, এটা কি প্রতিরোধ আছে কিনা, নির্মূল করা যায় কিনা। আজকে আমাদের গোল টেবিল বৈঠকে যারা উপস্থিত হয়েছেন স্বনামধন্য চিকিৎসক। প্রথমেই যে জিনিসটি জানতে চাইব আমাদের প্রফেসর ডক্টর মামুন আল মাহতাব তার কাছে, আসলে আমাদের দেশে বাংলাদেশে এই যে আমরা হ্যাপাটাইটিস রোগ নিয়ে যে আমরা চিন্তা করি, আপনারা অনেক রিসার্চ করেন, অনেক ট্রিটমেন্ট এগিয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপটটা আপনি যদি একটু বলতেন। আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশের প্রেক্ষাপট, আজকের আলোচনাটা হচ্ছে আসলে বিশ্ব হেপাটাইটিস দিবস নিয়ে। এবং আমরা এতদিনে জানি যে প্রফেসর ব্রয়েস ব্লুমবার্গ বলে একজন মার্কিন চিকিৎসা বিজ্ঞানী, যিনি হেপাটাইটিস বি ভাইরাসের আবিষ্কারক এবং এর টিকাটিরও আবিষ্কারক, তার জন্মদিনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি হু স্বীকৃত 10টি দিবসের অন্যতম, এবং এর একটি বড় কারণ হচ্ছে যে টিকাটি ব্রয়েস ব্লুমবার্গ আবিষ্কার করেছেন, হেপাটাইটিস বি টিকা। সেই টিকা হচ্ছে প্রথম টিকা যে টিকা দিয়ে আপনি ক্যান্সার প্রতিরোধ করতে পারেন, কারণ এখনও পৃথিবীব্যাপী লিভার ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। এবং এখানেই কিন্তু এর দিবসটির তাৎপর্যটা নিহিত আছে, কারণ পৃথিবীব্যাপী যখন ইনফেকশাস ডিজিজগুলোকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হচ্ছি, যখন ম্যালেরিয়া, টিবি কিংবা এইডসে মৃত্যুর হার ক্রমাগত নিম্নমুখী, যখন কোভিড যা আমাদেরকে নাচিয়ে কাঁদিয়ে বেরিয়েছে কয়েক বছর আগেও, তাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। একমাত্র ব্যতিক্রম হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, যেখানে মৃত্যুর হারটা কার্ভটা ক্রমাগত ঊর্ধ্বমুখী। এর মধ্যেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে আসছে, এবং সেখানে 3.3 গোলে বলা হচ্ছে যে আমাদেরকে 2030-এর মধ্যে হেপাটাইটিস বি এবং সি ভাইরাসকে পৃথিবী থেকে নির্মূল করতে হবে। এবং আরেকটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমাদেরকে লিভার ক্যান্সারও 2030-এর মধ্যে নির্মূল করতে হবে, সারা পৃথিবী থেকে যেমন, অবশ্যই বাংলাদেশ থেকেও। তো সেই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটটা কী? বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি বছর 23,000-এর বেশি মানুষ মারা যাচ্ছেন লিভার রোগে আক্রান্ত হয়ে। এবং আমাদের মেডিকেল কলেজগুলোয়, সরকারি মেডিকেল কলেজগুলোয় যে পরিমাণ রোগী প্রতি বছর ভর্তি হন, তার প্রায় 10%, অর্থাৎ 1/10 রোগী ভর্তি হচ্ছেন লিভার ডিজিজে। এবং যে মানুষগুলো মৃত্যুবরণ করছেন তাদের মৃত্যুর প্রথম 5টি কারণের অন্যতম হচ্ছে লিভার ডিজিজ। তো এই প্রেক্ষাপটে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের দেশে যে এখানে এখনও প্রায় 5%-এর বেশি মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, যদিও সাফল্যটাও অনেক, 5 বছর বয়সীদের নিচে যাদের বয়স, আমরা সেখানে পার্সেন্টেজটা 1% নামিয়ে আনতে পেরেছি। যেখানে এখনও প্রায় 1% মানুষ সি ভাইরাসে আক্রান্ত, অর্থাৎ 17 কোটি বাঙালির মধ্যে প্রায় 80 থেকে 90 লক্ষ মানুষ বি এবং সি ভাইরাসে আক্রান্ত, যাদের প্রায় 90%ই জানে না তাদের রোগ আছে। তাদেরকে সচেতন করতে হবে। এবার আমি আসি যদি শিশু থেকে শুরু করি, যে শিশুদের ক্ষেত্রে আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার। আমি স্যারের কাছে বিনীতভাবে জানতে চাইব যে আমাদের যে শিশুরা, এই শিশুদের মধ্যে এই হ্যাপাটাইটিসের প্রাদুর্ভাব কেমন, তারা কতটুকু থ্রেটের মধ্যে আছে, এবং কিভাবে আমরা এই শিশুদেরকে প্রতিরোধ করতে পারি। এইভাবে বলতে চাই, মানুষের জীবনকালটাকে যদি আমরা ভাগ করি, তাহলে একটি হলো নবজাতক, মানে জন্মের পরে 28 দিন, তারপরে তার শৈশব মানে শিশুকাল, তারপরে সে বয়স্ক জীবনে প্রবেশ করে, সেখানে আবার 2 ভাগ, ইয়াং অ্যাডাল্ট অ্যান্ড এল্ডারলি অ্যাডাল্ট। আসলে আমরা এখানে যারা বসে আছি প্রত্যেককেই কিন্তু একটি কাল আমরা পাস করেছি, সেটা হলো শৈশবকাল। এদের মধ্যে যারা একটু মিডিল এজে আছে, আমি চাইবো যে তারা আপনারা অনেক বয়সে মানে বেঁচে থাকেন, 100 বছরও, কিন্তু ওইটা কিন্তু অনিশ্চয়তা আছে। কিন্তু একটি কাল আমরা পার হয়েছি, সেটা হলো আমরা এইচ অ্যান্ড এভরি ওয়ান আমরা কিন্তু শিশু ছিলাম, তারপরে আজকে এখানে এসেছি। তা আপনার প্রশ্নটি ছিল যে শিশুরা আমাদের এত প্রিয় সম্পদ, সেই শিশুদের মধ্যে কি হেপাটাইটিস রোগটা কেমন? প্রচলিতভাবে অনেকে মনে করতে পারে যে ইয়েস, এটা তো অ্যাডাল্টে তো আমরা জানি, যেটা প্রফেসর মামুন আল মাহতাব অত্যন্ত সুন্দর করে ডেটা দিয়ে আমাদেরকে বলল যে কতজন রোগে ভোগে, কতজন ক্রনিসিটিতে যায়, কতদিন ক্রনিক লিভার ডিজিজ হয়ে মারা যায়। এইখানে শিশুদের ব্যাপারে সেই আমাদের প্রিয় সম্পদরা অবশ্যই কিন্তু হেপাটাইটিসে ভোগে। আমরা যে কটা হেপাটাইটিস জানি, তার মধ্যে শিশুদের যে 2টো জিনিস বেশি, একটি হলো খাদ্যবাহিত বা পানিবাহিত, সেটা হলো A&E, আর যেটা রক্তবাহিত বা আরও কিছু সংক্রমণের মাধ্যমে পদ্ধতিতে B, Cটা খুব কম দেখা যায়।
এখন এইটার প্রবলেমটা হলো, আমি অ্যাজ এ শিশু বিশেষজ্ঞ, আমার যেটা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আর অ্যাজ এ হোল বাংলাদেশের পরিসংখ্যানে দেখা গেছে একটি বড় স্কুল গোয়িং চিলড্রেনরা এই হেপাটাইটিস এ এবং ইতে ভোগে, তার মধ্যে এটা বেশি। এর বেশিরভাগটাই কিন্তু হলো পানির কারণে, অথবা যে কোনো স্ট্রিট ফুড হোক, এমনকি ঘরের খাবার হোক। তাহলে এইটা কিন্তু একেবারে কম না। যখনই সে হয়, সে জন্ডিস নিয়ে আসে, দুর্বল থাকে, অ্যাপেটাইট থাকে না, বমির ভাব থাকে, একদম নেতায় পড়ে, মা বাবা ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে যায় এবং কয়েকদিন তার স্কুল ফেলার থাকে, অথবা অনেক সময় এতটাই সে ফুড ইনটেক কমে যায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এটা হলো এ সম্বন্ধে। ইরও প্রায় তাই, তবে এটা আর একটু বেশি আমরা জানি যে ভয়াবহতার দিক থেকে একটু বেশি খারাপ। আরেকটি হলো বিটা বলি। বিটা কিন্তু একসময় খুব র্যাম্পেন্ট ছিল, এখনও আছে, কিন্তু ওই জায়গাটা একটা ক্যাচ আছে। এই বিটা কিন্তু দুইভাবে হতে পারে। একটি হতে পারে জন্মের সময় মা ছিল হেপাটাইটিস বির ক্যারিয়ার, জন্মের সময় সে যখন তার প্রসব হচ্ছে সেখান থেকে সে মার থেকে এটা নিতে পারে, অথবা কখনো ব্লাড ট্রান্সফিউশন, কখনো ভ্যাকসিনেশনে যদি আমি একই নিডল বারবার ইউজ করি, সেভাবেও হতে পারে। হলে যে জিনিসটা খারাপ, এটা ভয়াবহ, একটা অ্যাডাল্টের যখন হেপাটাইটিস বিতে আক্রান্ত হয়, তার একটা বড় অংশ কিন্তু একদম কমপ্লিট রেজুলেশন, মানে ভালো হয়ে যেতে পারে, একটা অংশ ক্রনিসিটিতে যেতে পারে। ঠিক উল্টো চিত্র শিশুদের ক্ষেত্রে যখন বিয়ে হবে, তার বেশিরভাগ কিন্তু ক্রনিসিটিতে যাবে, খুব কম হবে মানে কমপ্লিট রেজুলেশন। তার মানেটা কি? একটি শিশু যখন বিতে আক্রান্ত হয়, তার ক্রনিক লিভার ডিজিজের চান্স বেশি। তাহলে সেই বাচ্চাটা যে একদিন বড় হবে, তাকে আমি একটা বিরাট ঝুঁকিতে ফেলে দিলাম। তো এইটা আপনি যেটা বলেছেন ভয়াবহতা বা এর প্রাদুর্ভাব। এবার আমরা যাই যে এটা কি প্রতিরোধ করা, খুবই সুন্দর পদ্ধতি আছে, ওখানে আসার কথা। এ অ্যান্ড ইর জন্য মেনলি হলো আমরা বাচ্চাকে যে পানি খাওয়াবো, যে খাদ্য খাওয়াবো, সেই জায়গাটা নিরাপদ হতে হবে। আমি এ পর্যায়ে আসছি ডাক্তার মোহাম্মদ আশরাফুল আলম, সহযোগী অধ্যাপক ও প্রধান হ্যাপাটোলজি বিভাগ, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ। আপনার কাছে আমি জানতে চাই, আমরা শুনলাম শিশুদের চিত্র, আমরা বড়দের ক্ষেত্রে কোন কোন ভাইরাসে আক্রান্ত হয় এবং তাদের সিমটম কি হয় এবং তাদের স্প্রেডটা, এই যে হ্যাপাটাইটিস যে রোগটা সেটা যে ছড়ায়, কিভাবে ছড়ায়, এই বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি। হেপাটাইটিস রোগ বললে আসলে এখানে আমরা হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ইকে বুঝাই। অন্যান্য আরও ভাইরাস আছে, কিন্তু এই 5টা ভাইরাস নিয়ে বেশি আমরা আসলে আলোচনা করি। হেপাটাইটিস এ এবং ইর ট্রান্সমিশন অনেকটা স্যার অলরেডি বলে দিয়েছেন, খাদ্য এবং পানি। তাহলে হেপাটাইটিস এটা মেইনলি খাবার থেকে আসে, আর হেপাটাইটিস ইটা মেইনলি পানি থেকে আসে, কিন্তু দুই জায়গা থেকেই আসতে পারে। এইটা তাহলে খুব সোজা, সেটা যদি আমরা নিরাপদ পানি এবং নিরাপদ খাদ্য এনশিওর করতে পারি, তাহলে এটা থেকে আমরা নিরাপদ থাকতে পারবো। বি ভাইরাস এবং সি ভাইরাসের ট্রান্সমিশন অনেকটা একই রকম। আমরা জানি যে রক্তবাহিত এই রোগগুলি, সুতরাং আক্রান্ত ব্যক্তির রক্ত যদি পরিসঞ্চালন করা হয় তাহলে আক্রান্ত হতে পারে। তারপরে হচ্ছে হেপাটাইটিস বি বা সি ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে ইনজেকশন দেওয়া হয়েছে বা ভ্যাকসিনেশন করা হয়েছে, এরকম নিডল যদি পরবর্তীতে ব্যবহার করা হয় সেক্ষেত্রে হতে পারে। যৌন মিলনের মাধ্যমে আক্রান্ত ব্যক্তি থেকে যেতে পারে। তারপরে আমাদের দেশে একটা কমন প্র্যাকটিস যে সেলুনে শেভ করে, যে রেজরটা ইউজ করে সেটা যদি ভালো মতো পরিষ্কার না করে তাহলে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যেতে পারে। আর স্যার আরও একটা কথা বলেছেন শহীদুল্লাহ স্যার, যে জন্মের সময় মায়ের কাছ থেকে বাচ্চার কাছে যেতে পারে। আর আরও কিছু কিছু জিনিস আছে, যেমন আমরা ডেন্টাল প্রসিডিওর, ডেন্টিস্টরা যখন প্রসিডিওর করে ঠিকমতো যদি স্টেরিলাইজেশন না করা হয় ওনাদের যন্ত্রপাতিগুলি, সেক্ষেত্রে কিন্তু ছড়ানোর একটা সম্ভাবনা থাকে। আর ইদানিংকালে আমরা দেখছি যে শরীরের টাট্টু করা একটা কিছু কিছু জনগোষ্ঠীর মধ্যে খুব জনপ্রিয় হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে সেই নিডল শেয়ারিং, একই আমরা নিডল শেয়ারিং যেটা বলেছি, সেটার মাধ্যমে কিন্তু ছড়াতে পারে। আর মেয়েদের বা ছেলেদের যখন কান ফোড়ায়, অনেকে বিউটি পার্লারগুলিতে গিয়ে করে, এবং এইখানে আসলে আমি জানি না কতটুকু ওনাদের স্টেরিলাইজেশনের সিস্টেমটা আছে। এইটা কিন্তু একটা বড় চান্স যে ছড়ানোর।
আর হেপাটাইটিস ডিটা সাধারণত হেপাটাইটিস বির সাথে একই সাথে থাকে, এই জন্য বি ভাইরাস যেভাবে ছড়ায় হেপাটাইটিস ডিটাও সেভাবেই ছড়ায়। আর যেহেতু ছড়ানোর কথাটা বলেছি, আমার মনে হয় যে আমার একটু বলা উচিত যে কীভাবে ছড়ায় না এটা। কারণ আমরা সারাদিন একসাথে থাকছি, অনেকের মধ্যে একটা ভয় থাকতে পারে যে একজন হেপাটাইটিস বি বা সি ভাইরাস আক্রান্ত লোক যদি আমি তার সাথে হ্যান্ডশেক করলে বা আমি যদি তার পাশে বসলে তাকে জড়িয়ে ধরলে এই ভাইরাস ছড়ায় কিনা। সাধারণত হ্যান্ডশেকের মাধ্যমে বা কোলাকুলি করে জড়িয়ে ধরলে বা এক বিছানায় ঘুমালে একসাথে খেলাধুলা করলে এই রোগ ছড়ায় না। আমি এবার আসছি ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম, যে আসলে আমরা যখন জানলাম যে এই রোগটা আক্রান্ত হয়, এটার মডার্ন ট্রিটমেন্ট কি, যে আদৌ কি এই রোগটা ভালো করা যায় কিনা? কারণ অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে একবার বি ভাইরাস আক্রান্ত হলে সারা জীবনের রোগ। তো এটার চিকিৎসা সম্পর্কে, মডার্ন চিকিৎসা আপনি জানতে চাচ্ছি। এই ইন্টারভেনশন হেপাটোলজি ডিপার্টমেন্ট শুরু হওয়ার পর থেকে আমাদের এখানে যে রোগীগুলো আসে মেইনলি ডিকম্পেনসেটেড সিরোসিস, এনকেফালোপ্যাথি, অ্যাসাইটিস, হেমাটোমেসিস, মেলানা, এসসিসি, এসিএলএফ, এই রোগীগুলোর যে আধুনিক চিকিৎসা, আগে থেকে কিছু চিকিৎসা প্রচলিত আছে যেগুলো আমরা করে থাকি। আধুনিক চিকিৎসাগুলো হলো যেমন ডিকম্পেনসেটেড সিরোসিস রোগীদের ক্ষেত্রে আমরা স্টেম সেল থেরাপি করে থাকি। স্টেম সেল থেরাপি হলো অটোলোগাস হেমোপয়েটিক স্টেম সেল। পেশেন্টের নিজের রক্ত থেকে CD34 সেলগুলোকে নিয়ে আমরা আবার এগুলোকে লিভারে ট্রান্সপ্ল্যান্ট করি। এর ফলে রোগীর ডিকম্পেনসেশন অনেকাংশে কমে আসে, অ্যালবুমিন বেড়ে যায়, বিলিরুবিন কমে যায় এবং অ্যাসাইটিস কমে যায়, রোগী অনেক ভালো থাকেন। এছাড়াও আমাদের সবচেয়ে বেশি আক্রান্ত রোগী হলো হেপাটোসেলুলার কার্সিনোমা, লিভার ক্যান্সার। এই লিভার ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে যে কাজগুলো করে থাকি তার মধ্যে একটা হলো, যদি এই ক্যান্সারগুলো ইনঅপারেবল হয় এবং যদি 5 সেন্টিমিটারের বেশি হয় কিন্তু খুব বেশি না হয়, তাহলে সেগুলোকে আমরা RFA করে থাকি, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, এক ধরনের চিকিৎসা যার মাধ্যমে লিভার ক্যান্সারটাকে তাপের মাধ্যমে 360 ডিগ্রি টেম্পারেচারের মাধ্যমে কমিয়ে দেওয়া হয়। এছাড়াও আরেকটা জিনিস করে থাকি টেস্ট, ট্রান্স আর্টারিয়াল ক্যামোএম্বোলাইজেশন। লিভার ক্যান্সার রোগীদেরকে আমরা ফিমোরাল আর্টারি দিয়ে সিলিয়াক ট্রাঙ্ক দিয়ে হেপাটিক আর্টারিতে গিয়ে ওই যেই ব্যাসেল দ্বারা এই ক্যান্সারটা, যে ব্যাসেলের ক্যান্সারটা আক্রান্ত, সেই ব্যাসেলের মধ্যে আমরা এক ধরনের ইভিরোপিসিন এবং লিফিডল নামক এক ধরনের সাবস্টেন্স দিয়ে এই ক্যান্সারটাকে আমরা আস্তে আস্তে ছোটো করে নিয়ে আসি। এছাড়াও আমরা আরেকটা জিনিস করি ইমিউনোথেরাপি, যেটা আমাদের ওয়ার্ডের রোগীদেরকে আমরা আগে যে প্রচলিত কেমোথেরাপি সেটার পরিবর্তে এখন ইমিউনোথেরাপি দেওয়া হচ্ছে। এই ইমিউনোথেরাপির মাধ্যমে আমরা ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টরকে ডিমিনিশ করি এবং জ্যাক স্টেট যেটা সেল গ্রোথ পলিফারেশন করে সেটাকে আমরা কমিয়ে দিই। এই ইমিউনোথেরাপির মাধ্যমে আমরা লিভার ক্যান্সারটাকে চিকিৎসা করে থাকি। এছাড়া আমাদের কাছে আরেকটা রোগী খুব বেশি এসে থাকে, সেটা হলো ACLF রোগী, অ্যাকিউট অন ক্রনিক লিভার ফেলিওর। এই রোগীগুলোকে আমরা সাধারণত ফ্ল্যাক্স থেরাপি করে থাকি। 2020 সালে স্বপ্ন স্যারের নেতৃত্বে আমাদের একটা মুজিব প্রটোকল, মুজিব জন্মশতবার্ষিকীতে মুজিব প্রটোকল নামে একটা প্রটোকল নেওয়া হয়, যার মাধ্যমে আমরা এই অ্যাকিউট অন ক্রনিক লিভার, যেটা সবচেয়ে খারাপ লিভারের রোগী, এই খারাপ রোগীদেরকে আমরা ফ্ল্যাক্স থেরাপি করে থাকি। অর্থাৎ তার সেলগুলোকে, হিমোগ্লোবিনটা, বিলিরুবিনটাকে সেল ব্লাডের ইয়ে থেকে, ফ্লুইড থেকে, মানে এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে বের করে আবার তাকে ওই পরিমাণ ফ্লুইড দিয়ে দেওয়া হয়। এই মাধ্যমে আমাদের এই আধুনিক চিকিৎসার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিপার্টমেন্ট চিকিৎসা করে থাকে। এই পর্যায়ে আমি ডাক্তার শেখ মোহাম্মদ নুরি আলম স্যার, আপনার কাছে জানতে চাই যে আপনি আছেন সুপার স্পেশালাইজড হসপিটাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোঅর্ডিনেটর দায়িত্বে। আমরা জানতে চাই যে এই সুপার স্পেশালাইজডে আপনারা এই লিভারের আধুনিক চিকিৎসাটা কিভাবে করছেন? মূলত লিভার মেডিসিন বিষয়টি আমরা দেখভাল করি আর কি। তো আপনারা জানেন যে বাংলাদেশের প্রচুর সংখ্যক মানুষ চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়ে থাকে। সারা পৃথিবীতে এটা যায়। মানুষ তার চিকিৎসার জন্য এক জায়গা থেকে আরেক জায়গা যাবে, একটি সুন্দর জিনিস দেখবার জন্য এক জায়গা থেকে আরেক জায়গা যাবে, এটা আমরা কখনোই ঠেকাতে পারবো না। কিন্তু যেই মানুষটির অর্থনৈতিক সঙ্গতি নেই, যে যেতে বাধ্য হচ্ছে, সেটাকে যদি আমরা ঠেকাতে পারি,
সেটা তার জন্য অর্থনৈতিক সাশ্রয় হবে এবং দেশের জন্য এটি গর্বের এবং অর্থনৈতিক সাশ্রয়ের কারণ হবে। আমরা সেই বিষয়টি করবার চেষ্টা করছি। তো আমাদের লিভার মেডিসিন যেটা লিভার সেন্টারের, সেখানে আমরা কিছু প্রসিডিউর করে থাকি। ইন্টারভেনশন হেপাটোলজি ডিভিশনের সাথে আমাদের কিছু একই রকম কাজের প্রেক্ষাপট রয়েছে। এটা হচ্ছে যে আমরা মূলত যে রোগীগুলো এখানে আমাদের ইনডোর এবং আউটডোর দুটো ফ্যাসিলিটিসই কিন্তু এখানে সক্রিয় আছে। এখানে রোগী ভর্তি হতে পারে, চিকিৎসা নিতে পারে এবং আউটডোর ফ্যাসিলিটিসটাও সক্রিয় রয়েছে। হয়তো প্রচারণাটা সেভাবে বড় আকারে হয় না বলে মানুষ জানতে পারে না, কিন্তু অসংখ্য মানুষ এখানে চিকিৎসা নিতে আসে, দূর দূরান্ত থেকে আসে, মেট্রো রেলে আসে, লঞ্চে করে আসে। যারা ঢাকা শহরে যারা জানে তারা চিকিৎসার তীর্থস্থান হিসাবে যেমন বঙ্গবন্ধুকে জানে, নতুন একটি তীর্থস্থান হিসাবে বঙ্গবন্ধু সুপার স্পেশাল হাসপাতালকে জানে। এখানে আমরা এন্ডোস্কোপিক যে প্রসিডিউরগুলো করি, যেমন অনেকের খাদ্য নালী বা পাকস্থলীতে বড় মাংসের প্রবর্ধন ঘটে, যেটাকে আমরা পলিপ বলে থাকি, যেখান থেকে লিভার ক্যান্সার হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। এই পলিপেক্টমি বা সেগুলোকে হেমোরেজিক ক্লিপ দিয়ে বন্ধ করা, ব্লিডিংয়ের রুগীগুলো যে আসে সিরোসিসের হতে পারে, সিরোসিস ছাড়া আসতে পারে, সেই রক্ত নালীগুলোকে বন্ধ করা আমরা এন্ডোস্কোপিক ব্যান্ড লাইগেশন বলি, ক্লিপ দিয়ে বন্ধ করার চেষ্টা করি। আমরা গলার ভিতরে দিয়ে এন্ডোস্কোপ প্রবেশ করে খাদ্যনালীতে আমরা বলি যে ফান্ডাল ভ্যারিক্স, পাকস্থলীর একটি অংশে বিশাল রক্তনালী ফুলে যায়, ফাটলে যদি ফেটে যায় 5-7 লিটার রক্ত বমি হওয়ার মতো পরিস্থিতির উদ্রেক ঘটে। সেখানে আমরা স্ক্লেরোথেরাপি বা গ্লু করে থাকি। এছাড়া বাংলাদেশের প্রচুর রোগী দেশের বাইরে যায় হচ্ছে ইআরসিবি করবার জন্য। আমরা জানি যে ইআরসিবি কাদেরকে করি, যাদের পিত্তনালী কোনো কারণে বন্ধ হয়ে গেছে, পাথর দিয়ে হতে পারে, কৃমি দিয়ে হতে পারে, টিউমার দিয়ে হতে পারে, বা অন্য কোনো ক্যান্সার এখানে বাধা তৈরি যদি করে থাকে। এই ধরনের রোগীগুলো চুলকানি নিয়ে আসে, জন্ডিস নিয়ে আসে, তাদের খাদ্যের রুচি কমে যায়, ওজন কমতে থাকে। আমরা যদি যথার্থ সময় এখানে ইন্টারভেনশনটা করতে পারি, পিত্তনালীটা খুলে দিতে পারি, তাহলে তার চুলকানি কমে যায়, তার জীবনটা অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে। কিছু কিছু ক্ষেত্রে এটি একেবারে এই চিকিৎসাতে সে সারা জীবনের জন্য ভালো হয়ে যায়, আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে তার রোগের উপশমে অনেকটা বেশি সাহায্য করে। এছাড়া আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে যে আমাদের কিছু রোগী ধরেন অনেক দিনের ক্রনিক লিভার ডিজিজের একটা রোগী, একটা অ্যাকিউট ইনসাল্ট হলো। অ্যাকিউট ইনসাল্ট কীরকম? রাস্তায় যে আমাদের দেশের মানুষ হরদম আখের রস খাচ্ছে, লেবুর শরবত খাচ্ছে, তারপর রাস্তাঘাটের খাবার খাচ্ছে, হাত ধুয়ে খাচ্ছে না, যে খাবার তৈরি করছে সে সাবান দিয়ে হাত পরিষ্কার করছে না, বা সাবান দিয়ে হাত পরিষ্কার যথার্থভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার বলতে কি বোঝায় এটাও অনেকে সচেতন না, যে সাবানটা শুধু স্পর্শ করলেই তো আর সাবান দিয়ে হাত ধোয়া বোঝায় না। তো এই যে জ্ঞানের ঘাটতি রয়েছে, এই কারণে অনেক রোগী আসে যারা উচ্চমাত্রা বিলিরুবিন নিয়ে আসে, আর কোনো চিকিৎসাতেই আমরা সেটাকে কমাতে পারছি না। তখন আমরা এক্সচেঞ্জ থেরাপি যাই, প্লেক্স বলি, প্লাজমা এক্সচেঞ্জ থেরাপি, এটা আমরা করি। লিভার ক্যান্সারে আমরা ট্রান্সআর্টেরিয়াল কেমো এম্বোলাইজেশন এবং ট্রান্সআর্টেরিয়াল কেমো ইনফিউশন করে থাকি, যার জন্য আমাদের দেশের প্রচুর রোগী কিন্তু দেশের বাইরে যায়। অথচ এখানে আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমাদের ডাক্তাররা বাংলাদেশে অত্যন্ত সুদক্ষভাবে ট্রান্সআর্টেরিয়াল কেমো এম্বোলাইজেশন করতে পেরেছেন, যেটা করতে বাইরের দেশে প্রচুর টাকার খরচ হয়, এখানে সাশ্রয়ীভাবে এটা করা সম্ভব এবং করে চলছি আমরা। ডাক্তার ফয়েজ আহমেদ খন্দকার, আপনার কাছে এই যে আমাদের যে চিকিৎসা পদ্ধতি, এই মানুষ কেন বিদেশ যাবে, আমরা চিকিৎসায় কোথায় পিছিয়ে আছি, এই বিষয়টা জানতে চাচ্ছি। হ্যাপাটাইটিস বি এবং সি দুটোই অ্যাকচুয়ালি যেহেতু ক্রনিক হ্যাপাটাইটিস করে, সে কারণে এগুলোর চিকিৎসার দরকার হয়ে পড়ে। অ্যাকিউট বা স্বল্পমেয়াদী সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই স্পন্টেনিয়াসলি ভালো হয়ে যায়। তো আমাদের কনসার্নের ব্যাপার হচ্ছে ক্রনিক হ্যাপাটাইটিস বি সি যেহেতু লিভারে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করে, আমরা তাদেরকে চিকিৎসার আওতায় নিয়ে আসি। তো একটা জিনিস এখানে জানা দরকার যে ক্রনিক হ্যাপাটাইটিস বিসি এগুলোর কিন্তু কোনো উপসর্গ থাকে না। সাধারণত ইনসিডেন্টালি কোনো কারণে পরীক্ষা করতে গিয়ে এগুলো ধরা পড়ে। রক্তের HbSAg অথবা সি ভাইরাসের জন্য যদি অ্যান্টি-HCV টেস্ট করি তাহলে কিন্তু ধরা পড়ে। যেমন আমাদের দেশে বিদেশ যাওয়ার প্রাককালে ব্লাড দেওয়ার আগে বা কোনো সার্জারির আগে যখন টেস্ট করতে দেওয়া হয় তখনই কিন্তু ধরা পড়ে। তো এরকম ধরা পড়লে সবাই অনেকেই আতঙ্কিত হয়ে আমাদের কাছে আসে যে এই ভাইরাসের চিকিৎসা কী। তো চিকিৎসার ব্যাপারে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে ভাইরাসগুলোর অ্যাগেনস্টে যে অ্যান্টিভাইরাল ড্রাগগুলো আছে, এর প্রত্যেকটা পৃথিবীর উন্নত দেশগুলোতে যেগুলো আছে আমাদের দেশেও সবগুলোই আছে, এবং আমাদের দেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি যারা আছে, আজকে আমাদের যে সায়েন্টিফিক পার্টনার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, তারাও কিন্তু এসব অ্যান্টিভাইরাল ড্রাগ উৎপাদনে খুবই অগ্রগামী একটি
কোম্পানি। তো এই ওষুধগুলো আমরা দিয়ে থাকি এবং বলতে গেলে বাইরের দেশে যে দামে পাওয়া যায় তার চেয়ে কম দামে আমাদের দেশের মানুষকে আমরা দিতে পারি। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে হ্যাপাটাইটিস বি কারো পজিটিভ হলেই বা এসবিএসসি পজিটিভ হলেই সবার যে অ্যান্টিভাইরাল ওষুধ শুরু করতে হবে সাথে সাথে, এটা কিন্তু তেমন না। আমরা বেশ কিছু প্যারামিটার দেখি যে ভাইরাসটা অ্যাক্টিভ কিনা নাকি ইনঅ্যাক্টিভ, বা লিভারে কোনো প্রদাহ করেছে কিনা, ফাইব্রোসিস করছে কিনা, নানান ফ্যাক্টর বিবেচনা করে আমরা কোনো পেশেন্টকে অ্যান্টিভাইরাল শুরু করি হ্যাপাটাইটিস বির ক্ষেত্রে, আবার কাউকে কাউকে আমরা ফলো আপে রাখি। আর হ্যাপাটাইটিস সির ক্ষেত্রে আমাদের যেটা নীতি সেটা হচ্ছে যে কারো হ্যাপাটাইটিস সি যদি অ্যাক্টিভ পাওয়া যায় তাহলে প্রত্যেকে আমরা কিন্তু চিকিৎসার আওতায় নিয়ে আসি। এবং একটু আগে যেটা আলোচনা হচ্ছিল যে হ্যাপাটাইটিস সির যেহেতু একটা সুনির্দিষ্ট ট্রিটমেন্ট ডিউরেশন আছে, সাধারণত 3 মাসের মধ্যে কিন্তু এটি খুবই কার্যকরী ওষুধ এবং বলা হয় যে 95% ক্ষেত্রে এটা কিউর হয়ে যায় হ্যাপাটাইটিস সি। এবং সেই ওষুধগুলো বাইরের দেশের তুলনায় অনেক কম দামে আমাদের দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো তৈরি করেছে, আমরা পেশেন্টকে দিচ্ছি এবং যারা খুবই দরিদ্র তাদেরকে সিডিসির উদ্যোগে সরকারিভাবে কিন্তু দেয়া হচ্ছে। হ্যাপাটাইটিস বির চিকিৎসাটা একটু দীর্ঘমেয়াদী হয় এবং এইটার ক্ষেত্রে আমি পরামর্শ দিব যে আমাদের দেশে অনেক গরিব মানুষ কিন্তু এই ভাইরাসের যেহেতু লং টার্ম অনেক বছর খেতে হয়, তারা কিন্তু এই ওষুধগুলো সেভাবে অ্যাফোর্ড করতে পারে না। এক্ষেত্রে হ্যাপাটাইটিস সি যেরকম সরকার দিচ্ছে, আমার একটা পরামর্শ থাকবে যে হ্যাপাটাইটিস বির ক্ষেত্রেও যদি এই ওষুধগুলো যারা দরিদ্র তাদেরকে যদি সরকারিভাবে দিতে পারে তাহলে কিন্তু আমরা অনেক পেশেন্টকে চিকিৎসার আওতায় আনবো। কারণ অনেকে আমরা চিকিৎসা শুরু করে তারা কিন্তু কমপ্লায়েন্স থাকে না, আর্থিক সক্ষমতার কারণে তারা কিন্তু এটা ছেড়ে দেয়, যেটা কিন্তু পরবর্তীতে বিভিন্ন জটিলতা নিয়ে আসতে পারে। তো ফাইনালি যেটা বলতে চাই যে হ্যাপাটাইটিস বি সির চিকিৎসার জন্য মানে কাউকে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বরং অনেকেই বাইরে চলে যায় এবং সেখান থেকে আমরা দেখি যে বাইরে থেকে তাদেরকে ফেরত পাঠানো হয় যে এই চিকিৎসা আপনাদের দেশেই আছে এবং সুতরাং আপনার দেশেই এটা আপনি চিকিৎসাটা গ্রহণ করুন। এবং যেহেতু এটা লং টার্ম ট্রিটমেন্ট এবং ফলো আপ দুটোরই দরকার, সুতরাং বাইরে গিয়ে এটার কোনো চিকিৎসা আসলে এটা কোনো যুক্তিযুক্ত কথা না। তো আমার পরামর্শ থাকবে যে যাদেরই এসবিসিজি পজিটিভ ধরা পড়বে প্রত্যেকে এই টেস্টটি করে যখনই পজিটিভ হবে একজন লিভার বিশেষজ্ঞ, প্রথমে আপনার নিকটবর্তী চিকিৎসক যিনি আছেন তার কাছেই যান, পরবর্তীতে তিনি মনে করলে লিভার বিশেষজ্ঞের কাছে আসুন এবং এর সুচিকিৎসা আমরা আমাদের দেশেই সম্ভব এবং সেটি গ্রহণ করে লিভারের যে জটিলতাগুলো হতে পারে সেগুলো থেকে সুরক্ষার চেষ্টা করতে হবে। আমি এবার ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার, বি ভাইরাস সি ভাইরাস আমি চিকিৎসা নিলাম না, চিকিৎসা অনিয়মিতভাবে নিলেন, ওষুধ কমপ্লিট করলাম না, কি কি জটিলতা হতে পারে? অ্যাকচুয়ালি হ্যাপাটাইটিস বি এবং সি ভাইরাস যদি আমরা চিকিৎসা না নিই, যে যদি অ্যাকিউট পেশেন্টের ক্ষেত্রে সাধারণত চিকিৎসার প্রয়োজন হয় না। একটু আগে শহীদুল স্যার বলে গেছেন যে শিশুদের ক্ষেত্রে 10% ক্লিয়ার করতে হলে ভাইরাসটা অ্যাকিউট অবস্থায় ভালো যেতে পারে, 90% ক্রনিসিটি ডেভেলপ করতে হয়। আর ঠিক অপোজিট অ্যাডাল্টের ক্ষেত্রে 90% পেশেন্টই কিউর হয়ে যাবে স্পন্টেনিয়াসলি কোনো চিকিৎসা ছাড়াই, আর 10% পারসিস্ট করবে। এই শিশুদের 90% এবং অ্যাডাল্টের 10% যারা পারসিস্ট করে তাদের মধ্যে 10 to 50% কম জটিলতা ডেভেলপ করতে পারে চিকিৎসা না নিলে কিংবা পার্সিয়ালি ট্রিটমেন্ট নিলে। কী জটিলতা ডেভেলপ করতে পারে সে হচ্ছে সারা জীবন ভাইরাসটা ক্যারি করতে পারে, কোনো সিমটম থাকবে না, কোনো কমপ্লিকেশন ডেভেলপ করবে না। জন্য হয়তো ক্রনিক হ্যাপাটাইটিস বলি, যেটা চিকিৎসা খুবই প্রয়োজন। যদি আমরা ক্রনিক হ্যাপাটাইটিস অর্থাৎ ক্রনিক এই ভাইরাসটা সবসময় প্রদাহ করাচ্ছে, লিভারকে ক্ষতিগ্রস্ত করছে, সেখানে যদি আমরা চিকিৎসা না করি তাহলে এই পেশেন্টগুলো লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হতে পারে। লিভার সিরোসিস হলে কী হবে, পেশেন্টের রক্তবমি হতে পারে, কালো পায়খানা হতে পারে, পেশেন্টের পেটে পায়ে পানি আসতে পারে, পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে এবং যার জন্য পেশেন্টের মৃত্যু হতে পারে। আর ঠিক একইভাবে হ্যাপাটাইটিস বি এবং সি দুইটার ক্ষেত্রেই এরকম ক্রনিক পর্যায়ে কমপ্লিকেশনগুলো হতে পারে। আর অ্যাট লার্জ যেটা হতে পারে হ্যাপাটাইটিস লিভার ক্যান্সার হতে পারে এবং যার চিকিৎসা সম্বন্ধে অলরেডি বলা হয়েছে, এবং লিভার ক্যান্সার হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে ট্রিটমেন্ট আমাদের সব অ্যাভেলেবল, ইভেন লিভার ক্যান্সারের পর আমাদের চিকিৎসা দিচ্ছি, কিন্তু অনেক ব্যয়বহুল। আর শুধুমাত্র ট্রান্সমিশন সব চিকিৎসা আমাদের হচ্ছে। সুতরাং আমরা চাই যে এই কমপ্লিকেশন আসার আগেই আমরা ট্রান্সমিশন থেকে আরম্ভ করে সব জায়গায় যেন আমরা ইন্টারফেয়ার করতে পারি, যেন জটিলতা আসতে না হয় আমাদেরকে। এই পর্যায়ে আমি জানতে চাইব মোহাম্মদ হেলাল উদ্দিন, যিনি পরিচালক ফোরাম ফর দ্য স্টাডি অফ লিভার, আপনার কাছে যে আমাদের বাংলাদেশে রিসার্চের কোনো বিকল্প নেই, এই যে লিভার সাইডে যে রিসার্চ, এই কী ধরনের রিসার্চ আপনারা করছেন বা এই রিসার্চের আমাদের অগ্রগতি কী আছে? আমি বেসিক্যালি আমার একটি প্রতিষ্ঠান আছে যেটা ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন। আমরা বেসিক্যালি বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করে থাকি। ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালটি সেটি বাংলাদেশে হয়েছে এবং এটি আমাদের অর্গানাইজেশনের মাধ্যমেই হয়েছে এবং
সেখান থেকে আসলে বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালের যে পথ চলা শুরু, পরবর্তীতে আমাদের ঔষধ প্রশাসন অধিদপ্তর ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য গাইডলাইন করেছেন এবং সেই গাইডলাইনের আওতায় আমরা এখনও ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করছি। আমার আজকে বলতে খুব ভালো লাগছে এখানে বসে যে আমরা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত একটি ঔষধ পেগফিলগ্রাস্টিমের ক্লিনিক্যাল ট্রায়ালটি আমাদের অর্গানাইজেশন থেকে করা এবং সেটির নিরাপদ এবং সফল কার্যকরী প্রমাণিত হওয়ার পরে আমাদের ঔষধ প্রশাসন অধিদপ্তর ইতিমধ্যেই এটাকে অনুমোদন দিয়েছেন বিক্রির জন্য এবং এটা এখন মার্কেটে আছে, চলছে। এবং পাশাপাশি আমি আরেকটু অ্যাড করতে চাই, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস আপনারা জানেন ওনাদের একটা ভ্যাকসিন, ইনসেপ্টা ভ্যাকসিন নামে ওনাদের আরেকটি প্রতিষ্ঠান আছে। তো ওনারা বাংলাদেশের একটা বড় অংশ আপনার হচ্ছে পোলট্রি একটা বড় অংশ আছে আমাদের, যেটাতে ভ্যাকসিনের খুব প্রয়োজন হয়, বার্ড ভ্যাকসিন। এবং আমি আবারও ধন্যবাদ জানাই ইনসেপ্টাকে যে ওনারা আমাদের উপরে আস্থা রেখেছিলেন এবং আমরা বার্ড ভ্যাকসিনের 3টি ট্রায়ালও করেছি যেগুলি অলরেডি এখন বাজারে আছে। তো ন্যাসভ্যাক আসলে আমাদের খুব একটা প্রাইম কাজ ছিল এবং এটা প্রথম কাজ এবং আমরা ঔষধ পাইনি এরকম রোগীদেরকে নিয়ে ন্যাসভ্যাকের ট্রায়ালটি শুরু করেছিলাম এবং ট্রায়ালটি ছিল 1 বছরের একটি প্রোটোকলের ট্রায়াল এবং হেপাটাইটিস দিবস যখনই পালন হয় তখনই এর কার্যক্রমের মধ্যে একটি বড় অংশ জুড়ে থাকে সচেতনতা। আমি এই পর্যায়ে আশরাফ উদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক সেলস, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসলে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে আমরা ম্যানুফ্যাকচারার, এদেশে ওষুধ তৈরি করি এবং বাজারজাত করি। আমাদের ক্ষেত্রে যে কিছু আমার দায়িত্ববোধ আছে যেটা আমরা পালন করে থাকি। আমাদের ক্ষেত্রে 4টা জিনিস আমরা সবসময় 4-5টা জিনিস আপনাদের সাথে কাজ করে থাকি। এক হলো ওষুধ নিয়ে আসা বাজারে, আন্তর্জাতিকভাবে যে সমস্ত ওষুধগুলো নতুন নতুন আবিষ্কার হয়। আপনারা জানেন আমরা এলডিসিভুক্ত কান্ট্রি, যে কোনো ড্রাগেরই কপি করার এখন আমাদের রাইট আছে, আমরা সেভাবেই আনি। বাংলাদেশে হেপাটাইটিস বির ভ্যাকসিন যেটা আছে আমাদের, আমরাই বাংলাদেশ উৎপাদন করেছি প্রথম দিকে। তারপরে হলো ওরাল যে ওষুধগুলো ছিল এরাও আমরা বাংলাদেশে প্রথম নিয়ে এসেছি। উপস্থাপক জিয়া ভাই যেটা বললেন সেটা এটা হচ্ছিল আমাদের হেপাটাইটিস সি এর ক্ষেত্রে যেটা আমরা প্রথমে দেশে ইন্ট্রোডিউস করেছিলাম, সোফুসভবির, হোপটাভির নামে। এইটা তখন আমাদের দেশে 600 টাকায় আমরা মার্কেট করেছিলাম। আমেরিকাতে যাদের এই ওষুধটা পেটেন্টেড ড্রাগ তারা বিক্রি করতো $1000 পার ট্যাবলেট। আমরা সেখানে 600 টাকায় এই ওষুধগুলো আমাদের দেশে মার্কেট করা শুরু করেছিলাম। এই জন্য পার্শ্ববর্তী অনেক দেশ, ইভেন চায়না থেকে অনেক লোক এসে আমাদের দেশে ট্রিটমেন্ট নিয়েছে এবং এখনও কিছু ওষুধ আমাদের দেশ থেকে বাইরে যায়। তো এই ধরনের নতুন নতুন ওষুধ আমাদের দেশে আমরাই প্রথম ইন্ট্রোডিউস করেছি এবং আমাদের উদ্দেশ্য ছিল কত কম দামে মানুষকে এই ধরনের ট্রিটমেন্ট দেওয়া যায়। এই লিভার ট্রান্সপ্লান্টের কথাও এখানে বলা হচ্ছিল যে এরকম কিছু প্রশিক্ষণ যদি বাইরে থেকে করা যায় আমরা এখানে সহযোগিতা করতে পারি। আরেকটা জায়গায় আমরা সহযোগিতা করি সবসময়, এদেশে এই চিকিৎসা ব্যবস্থা হচ্ছে সবসময় প্রোগ্রেসিভ, সবসময় আগায় থাকে, নতুন নতুন ওষুধ আবিষ্কার, নতুন নতুন ট্রিটমেন্টের ধরন আসে। আমরা ইন্টারন্যাশনাল সেমিনার বাংলাদেশে যতগুলো হয়, বিশেষ করে এই সমস্ত সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আমাদের সর্বোচ্চ কন্ট্রিবিউশন থাকে এবং আমরা এটা সচেতনভাবে এবং আনন্দচিত্রে করে থাকি যাতে মানুষ কিছু শিখতে পারে বা চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি হয়। এ পর্যায়ে আমি আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের আমাদের প্রতিনিধি, পরিচালক ডিজিজ কন্ট্রোল এবং লাইন ডিরেক্টর সিডিসি ডক্টর শেখ দাউদ আদনান, আপনার কাছে আমরা জানতে চাইবো যে আমাদের যে এই যে পরিকল্পনা, আমাদের গোল টেবিলের যে আউটকাম, যে আমরা এটা এই চিকিৎসা ব্যবস্থা ছড়িয়ে দিতে চাই, বা এখানে সরকারের কর্মসূচি কি, বা আমরা বি এবং সি ইলিমিনেশনে আপনাদের ভূমিকা কি? আমি আসলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি এবং স্বাস্থ্য অধিদপ্তর নিজে কোনো কাজ করেন না, সরকারের কাজগুলোকে রিফ্লেক্ট করেন মাত্র। তো আমাদের এটা 20 বছর আগের তুলনায় যে চেঞ্জটা সেটুকু থেকে আমরা যদি আসি, আমাদের সৌভাগ্য যে আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রীর বা স্বাস্থ্য মন্ত্রণালয় যে পরিমাণ দেখভাল করেন এটা খুব বিশ্বে খুব বিরল। তো ওনার হেলথের প্রত্যেকবার নির্বাচনী ম্যানিফেস্টো বা আমাদের হেলথের যতগুলো অপারেশনাল প্ল্যান হয় প্রত্যেক জায়গাতে ওনার নিজস্ব কিছু চিন্তাভাবনার প্রতিফলন থাকে। প্রতিরোধযোগ্য যতগুলো রোগ আছে এই রোগগুলোর বিষয়ে ওনার সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে যে প্রতিরোধ করার জন্য আমাদের 2030-এর মধ্যে যত ধরনের কার্যক্রম নিতে হবে, যত এক্সপেন্সিভ হোক, উই হ্যাভ টু টেক ইট। এবং এটা বাংলাদেশে বসেই করতে হবে, অর্থাৎ বাইরে পেশেন্ট পাঠিয়ে না।
আচ্ছা, এটা হচ্ছে একটা নির্দেশনা, আর এই নির্দেশনার উপলক্ষে উনি কিন্তু কার্যক্রমগুলো আমাদেরকে গ্রহণ করতে হয়। তো হেপাটাইটিস বি সি এটা আমি খুব স্পেসিফিক বলি যে আপনার এটা এখানকার যারা যারা আলোচনা থেকে এটা বুঝেছেন যে এটা প্রতিরোধযোগ্য যেহেতু রোগ এবং সংক্রামক ব্যাধি, প্রথম কাজটা হচ্ছে জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা। এই কাজটা দেখতে আসলে মনে হয় যে এটা ডাক্তার কি করবে বা স্বাস্থ্য অধিদপ্তর কি করবে। বেসিক্যালি 20 বছর আগে লোক বি বা সি সম্বন্ধে যত জানতো, আপনি খেয়াল করে দেখবেন এখন তার চেয়ে বেশি জানে, বিকজ আমরা সবাইকে এটা জানাতে হবে যে রোগটা কি, রোগটা হলে সবচেয়ে খারাপ কি হতে পারে, রোগটা কি কি মাধ্যমে সংক্রামিত হতে পারে, এবং এই রোগগুলোর চিকিৎসার জন্য তাকে কোথায় যেতে হবে। এই 4টা জিনিস যদি আপনি কমিউনিটিকে খুব হিউজলি আপনি জানান, তাহলে দেখবেন যে স্প্রেডিংয়ের হয়তো প্রথম দিকে ইনিশিয়ালি মনে হবে যেন যে আগে তো এই রোগ নিয়ে এত শুনতাম না, এখন শুনি বেশি কেন। বেশি শুনলেই লোকে বেশি সচেতন হবে, তখন যতগুলো হিডেন কেস, আমাদের যতগুলো কেস আমরা দেখি তার চেয়ে বেশি হয়তো ডিটেক্ট হবে, কিন্তু চিকিৎসাটা করা সম্ভব হবে, রোগটা নির্মূল করা সম্ভব হবে। তার প্রথম হচ্ছে যে সরকারি পলিসিগুলোকে সমস্ত ঠিক করার পরপরই আমরা যেটা করেছি যে কমিউনিটিকে এনগেজ করার জন্য যত ধরনের মাধ্যম দরকার, পোস্টার, লিফলেট, আপনার এই ওয়ার্কশপটা এটা কিন্তু নিজে একটা খুব বড় রোল প্লে করছে কমিউনিটিকে এটা জানানোর জন্য যে বি ভাইরাস কি, সি ভাইরাস কি, কত খারাপ হতে পারে, চিকিৎসা কী কী করতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের যেটা নতুন যেটা সরকারি বিরাট উদ্যোগ, সেটা হচ্ছে যে ইপিআই ভ্যাকসিনে এই হেপাটাইটিস বি এর ভ্যাকসিনটাকে আমরা এটাকে ইনক্লুড করা হয়েছে, এবং এটা সকল বাচ্চাকে আমরা হেপাটাইটিস বি এর ভ্যাকসিন দিই। ভ্যাকসিনের শিডিউল ইটস আ কন্টিনিউয়াসলি চেঞ্জিং কনসেপ্ট, এটা চেঞ্জ হবে, এটা 0 ডেজে দিব কি না, বা আমরা কোন কোন পলিসি করব, এটা তো আছে, কিন্তু ভ্যাকসিনে আমরা কিন্তু আছি। ফলে এখন যে বাচ্চাগুলোর বয়স 14-15, তাদের ব্যাপারে আপনারা অন্তত একটা নিশ্চিত থাকেন যে যদি তার মা তাকে কখন ইপিআই সেন্টারে নিয়ে যায় এবং সরকারি কর্মীরা তাকে ধরে নিয়ে খুঁজে ভ্যাকসিনটা দিয়ে থাকে, অন্তত সে হেপাটাইটিস বি এর ভ্যাকসিনটা পেয়েছে। এই বিষয়টা ভ্যাকসিনটা আমরা এবং আলহামদুলিল্লাহ ইটস এ ভেরি গুড কাভারেজ অ্যান্ড উই আর প্রোটেক্টেড। এবার পরের অংশটা যেটা হচ্ছে যে এত কিছুর পরে রোগটা যদি হয়ে যায়, লিভার তো এমন একটা জিনিস, শরীরের ভেতরে একটা অর্গান, এবং আপনারা এখানকার বক্তাদের কাছে শুনেছেন ভাইরাল ডিজিজ খুব বেশি সিমটম দেবে না, অনেকখানি সাইলেন্ট থাকবে, অনেক সময় তথ্যগুলো পাবো না। তাহলে মূল জিনিসটা হচ্ছে কি যে কোনো একটা সাসপেক্টেড গ্রুপকে আমি যত বেশি স্ক্রিনিং করব, যত টেস্ট করব, তত পাবো। টেস্ট ইজ ভেরি কস্টলি, এটা গ্লোবালি কস্টলি। তাহলে এই গ্লোবাল কস্ট কমাতে হলে কী করতে হবে, সরকারিভাবে টেস্ট করার ক্ষমতাটা অনেক বাড়ায় ফেলতে হবে। সমস্ত সরকারি হাসপাতালগুলোতে আপনি রক্ত দিতেই যান, আর আপনি এমনি যে কোনো কিছুতে যান, আপনি যদি বিয়ের প্রচুর পরিমাণে স্ক্রিনিং টেস্টের ব্যবস্থা করেন, আদার যে টেস্টগুলি ব্যবস্থা করেন, তাহলে খরচটা অনেক কমে আসবে, জনগণের সহ্যের জায়গায় চলে আসবে, আপনি প্রচুর হেপাটাইটিস বি এর কেসকে বা সি এর কেসকে আপনি ডিটেক্ট করতে পারবেন। আমাদের কী হয়েছে যে এখন আর আজ থেকে 20 বছর আগে যেরকম যে হেপাটাইটিস বি এর টেস্ট করতে হবে অমুক জায়গায় আর অমুক ল্যাবে যাও, এটা কিন্তু বন্ধ হয়েছে। আপনার যদি ইচ্ছা করে আপনি বাংলাদেশের যে কোনো জেলা হাসপাতালে যান, আপনি উপজেলা হাসপাতালে যান, আপনি যদি মন চায় যে আমি উপজেলায় বসে আমি আজকে বিএড টেস্ট করতে চাই, আপনি টেস্ট করতে পারবেন। ইট রিকোয়ার্স ম্যান, মেশিন অ্যান্ড ম্যাটেরিয়াল, অর্থাৎ একটা দক্ষ জনগোষ্ঠীকে তৈরি করতে হবে, মেডিকেল টেকনোলজিস্ট ওখানে পদায়ন করবেন, লোকটাকে পদায়ন করবেন, আপনি ওখানে সমস্ত যন্ত্রপাতিগুলোকে দেবেন যাতে এই টেস্টটা করতে পারে, এবং আপনি টেস্টটা করার জন্য যে কনজিউমেবলস, ইট ইজ কস্টলি, আপনি এটাও প্রোভাইড করে দেবেন। ইট ইজ প্রোভাইডেড। এবং এটাই বলছি যে 20 বছরের তুলনায় এখন আপনি উপজেলায় গেলে, কোনো আমি জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ এগুলো বাদ দিলাম, উপজেলায় গেলে সেখানে আপনি টেস্ট করতে পারবেন। তাহলে আপনার ডায়াগনোসিস হয়ে গেল। ডায়াগনোসিস হওয়ার পর ওনারা বারবার বলছেন যে এই রোগটার অসংখ্য ধরনের ফেজ আছে, কোনোটা অ্যাকুট হবে, কোনোটা ক্রনিক হবে, কোনোটা খারাপ হয়ে যাবে, সবচেয়ে খারাপ হয়ে যেতে পারে, আবার কোনোটা ভালো হয়ে যাবে। তাহলে এটা অসংখ্য ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে। এই পরীক্ষা নিরীক্ষাগুলোকেও দিজ আর ভেরি কস্টলি, সেন্সিটিভ, কস্টলি, এগুলোকেও কিন্তু আমাদের অনেকগুলো বড় বড় গুরুত্বপূর্ণ সেন্টারগুলোতে এমন একটা লিঙ্কেজ করা আছে যে হ্যাঁ ঠিক আছে, আপনার এই বি ভাইরাস হয়েছে, আপনার এই ফার্দার পরীক্ষা নিরীক্ষা করার জন্য অমুক জায়গায় যান, সরকারের কাছে কিন্তু ব্যবস্থা আছে। এমন কোনো পরীক্ষা বর্তমান বাংলাদেশে নাই যে পরীক্ষাটা বাংলাদেশ সরকার করে না কিন্তু কোনো প্রাইভেট ল্যাব বা বিদেশে করে। এটা কিন্তু একদম খুব উন্মুক্ত, মানে কোনো পরীক্ষা নিরীক্ষা করার জন্য আপনার বিদেশ যাওয়া তো আউট অফ কোয়েশ্চেন। কোনো প্রাইভেট ল্যাবও না, বাংলাদেশ সরকারই সবগুলো পরীক্ষা নিরীক্ষা করে। সো ডায়াগনোসিসে আমরা এনশিওর করতে পেরেছি যে না, আমরা উই আর ইন কোয়াইট ওকে রিগার্ডিং ম্যান, মানে আমার দক্ষ জনবল, দক্ষ যন্ত্রপাতি এবং সবচেয়ে আধুনিক প্রযুক্তি। ডাক্তার শেখ মোহাম্মদ ফজলে আকবর স্যার, আপনি ভিজিটিং গবেষক এহেম ইউনিভার্সিটি এবং ওইটা বিশ্ববিদ্যালয় জাপান, আপনার কাছে আমরা জানতে চাই, একটু আগে আমরা জানলাম যে আপনার নেক্সট ভ্যাক যে আমাদের আবিষ্কার সাথে আপনার একটা অবদান আছে। রিসার্চ সেক্টরটা আমাদের দেশে অত্যন্ত ব্যয়বহুল, তো সেক্ষেত্রে এই রিসার্চের ক্ষেত্রে আপনাদের কি করণীয় আছে? রিসার্চ নিয়ে বলতে গেলে বা যে কোনো জিনিস নিয়ে সত্য কথা বলতে গেলেই প্রথমে সেটাকে অ্যাপারেন্টলি একটু নেগেটিভ মনে হতে পারে। আপনারা প্লিজ এই জিনিসগুলিকে আমি এখন যা বলবো কয়েক মিনিটের মধ্যে এটা নেগেটিভভাবে না নিয়ে এটা টু রিচ দ্য পজিটিভিটি, এই নেগেটিভ জিনিসগুলো বলতে হচ্ছে। আমি এখন পর্যন্ত যে আমাদের কথাবার্তা হলো সে কথা থেকে আমরা জানতে পারলাম হেপাটাইটিস ভাইরাস অনেকগুলো আছে,
যার মধ্যে এ এবং ই আমরা হচ্ছে আমাদের যে সাধারণ জেনারেল আমাদের পাবলিক হেলথ স্ট্রাকচারটা ভালো হলে পরে এটা আর থাকবে না। প্র্যাকটিক্যালি যাদের হচ্ছে পানি এবং খাওয়ার বিশুদ্ধ আছে সেসব দেশে এ এবং ই নাই। আর এছাড়াও যাদের আমাদের অ্যাফ্লুয়েন্ট পপুলেশন তারা এর ভ্যাকসিন নিতে পারে। সেই সঙ্গে সঙ্গে এটা জানতে হবে যে এই ভ্যাকসিন এর ভ্যাকসিন কিন্তু বির ভ্যাকসিনের মতন সারা জীবন কাজ করে না, এটা একটা সময় পরে আবার 2 বছর বা 1 বছর পরে আবার নিতে হবে। যাই হোক, আমি ওটার মধ্যে যাচ্ছি না। আজকে যেটা বিশ্ব হেপাটাইটিস দিবস, এটা হচ্ছে বারোস ব্লামবার্গের জন্মদিনের সাথে মিলিয়ে এই দিনটা করা হয়েছে। ফলে বি এখানে একটা বিরাট ব্যাপার, সি তো অবশ্যই আছে। তা এই বি সি হচ্ছে আমাদের ক্রনিক হেপাটাইটিস করে। ক্রনিকের প্রবলেম হচ্ছে দুটো, যে কোনো ধরনের ইনফেকশন প্রবলেম হচ্ছে দুটো মেইনলি। একটা হচ্ছে তাকে কষ্ট পেতে হয় কারণ সে সাফার করে, আর 2 নম্বর কথা তার মাধ্যমে এই ভাইরাসটা বা ব্যাকটেরিয়াটা অন্য লোকের চলে যেতে পারে, তার ফলে সমাজ সাফার করে। আর 2 নম্বর হচ্ছে যেগুলো এই হেপাটাইটিসের মতন ক্রনিক অসুখ, যেটা আপনারা শুনলেন যে জন্মর সময় মায়ের যদি ই অ্যান্টিজেন পজিটিভ থাকে সেখানে 95% বাচ্চা পজিটিভ হবে সম্ভাবনা বেশি যদি আমরা একই ধাপে যে চলে যেতে লাগি। তাহলে বাচ্চাটা আক্রান্ত হচ্ছে জন্ম থেকে বা জন্মের কিছুদিন পর থেকে, আমি রিসার্চের পরে আসতেছি, এবং তারপরে এই বাচ্চাটার কোনো ধরনের সাইন সিমটম কিচ্ছু নাই যদি আমরা টেস্ট না করি। 20 থেকে 25 বছরের মধ্যে দেখা গেল তার কিছু কিছু প্রদাহ হচ্ছে, যেটাকে আমরা হেপাটাইটিস বলি। 35 থেকে 40 সময় দেখা গেল যে তার লিভার সিরোসিস বা ফাইব্রোসিসটা বাড়ছে, এবং 40 থেকে 50 সময় দেখা গেল তার লিভার ক্যান্সার। তার মানে জন্ম থেকে 50টা বছর এই বাচ্চাটাকে, এই লোকটাকে, এই মানুষটাকে তাকে হচ্ছে আমাদের পাবলিক হেলথ সার্ভিসকে সাপোর্ট দিতে হবে। সে আপনি নিজের টাকাতেই দেন, আর সরকারের টাকাতেই দেন, আর বাইরের টাকাতেই দেন, বা অন্য কোনো সুবিধা পাওয়ার জন্য দেন, বাট আমাদের দিতে হচ্ছে। তার মানে কী ভয়ঙ্কর একটা ব্যাপার, যেখানে হচ্ছে 50 বা 60 বছর, তার মৃত্যুর লাস্টের 1টা বছর বা 2টা বছর বা 3টা বছর যখন লিভার সিরোসিস হয়ে গেল, তার পেটটা ফুলে গেল, তার গলাতে রক্ত উঠতে লাগলো, তখন ম্যাসিভ ধরনের সাপোর্ট দিতে হচ্ছে। তার বাড়ির টাকা কেনেও, বাড়ি বেচেও, জায়গা বেচেও দিতে হচ্ছে, সরকারকেও দিতে হচ্ছে, ডাক্তারদেরকে এফোর্ট দিতে হচ্ছে। তারপর যখন ক্যান্সার হয়ে গেল, এই 3, 4 বা 5 বছর যতদিন বেঁচে থাকলো, আলটিমেটলি উইথ নো ভিশন অফ বিং টোটালি ভালো হয়ে যাবে, আমরা এই জিনিসটা করে ফেলছি। তাহলে এখন হচ্ছে যে আমাদের যেটা আপনি বলেছেন যে কী ধরনের রিসার্চ আমরা করতে পারি, গবেষণা করতে পারি, এই ফিল্ডটাকে একটু নিয়ে আসতে ঠিক মতন আরেকটু সম্পূর্ণভাবে আনা পৃথিবীর কারো পক্ষে সম্ভব হবে না, তা আমরা কীভাবে এটাকে নিয়ে আসতে পারি। প্রথম কথা হচ্ছে আজকে যে আলোচকরা যে আলোচনা করলেন তাতে আমি বি নিয়ে একটু বলি, কারণ অত বেশি সব বি সি বলতে গেলে অনেক সময় লাগবে, অতক্ষণ ঠিক করা হবে না। যে আমাদের এখানে 5% হচ্ছে হেপাটাইটিস বি হলো ক্যারিয়ার বা এইচবিএস অ্যান্টিজেন পজিটিভ। আমাদের দেশেই আবার অন্য স্টাডি আছে যেখানে হচ্ছে 0.8%, আর একটা স্টাডি আছে যেটা 0.2%। তাহলে দেখাচ্ছে কি, আমরা কি যে আপনারা বললেন যে আমাদের সিডিসি ডিরেক্টর বললেন যে সরকার একটা প্রোগ্রাম নিচ্ছে, তো প্রোগ্রাম নিতে আপনি যদি বেসিক ডাটা না থাকে আমাদের মানে ন্যাশন ওয়াইজ, তাহলে আমরা কিসের পরে নেব? কারণ 5% হলে আমাদের 85 লক্ষ লোক এই হেপাটাইটিস বির ক্যারিয়ার, আর যদি 0.2% হয় তাহলে আমাদের সামান্য 3 লক্ষ লোক। তা আমি স্ট্র্যাটেজি নেব কি 3 লক্ষের জন্যে নাকি 85 লক্ষের জন্যে? তাহলে প্রথম রিসার্চটা হতে পারে আমাদের একটা ন্যাশন ওয়াইড সার্ভে, যাতে আমরা বুঝতে পারি। তার কারণ হচ্ছে কি, যিনি 5% বলছেন তিনিও ভুল না, যিনি 0.2 বলেছেন বা 0.8 বলছেন তিনিও ভুল না। তার কারণ হচ্ছে স্যাম্পলটা নেওয়া হয়েছে একটা জায়গাতে, যে জায়গাতে তিনি বা তার কাজ করার হাতটা প্রসারিত হতে পারে। তো এইভাবে নিলে পরে যদি আমরা এই লোকগুলোর মধ্যে নেই, তা আমাদের প্রায় ভ্যাকসিন নেওয়া আছে এখানে দেখা যাবে খুবই কম। আবার যদি আমরা এখন স্লামে যেয়ে নিই তাহলে দেখা যাবে অনেক বেশি। তা সেলামও রিপ্রেজেন্টেটিভ না, আবার আমাদের শিক্ষিত শ্রেণীর রিপ্রেজেন্টেটিভ না। তাহলে ন্যাশন ওয়াইড হওয়ার একটা নিয়মও আছে। আমাদের এখানে বিজ্ঞ সমস্ত লোকজন আছেন, গভীর জ্ঞানও আছেন, এবং আমি আজ থেকে 40 বছর আগে সিডিসির কন্ট্রোল রুমের দায়িত্বে ছিলাম। তখন চেষ্টা করছে ন্যাশন ওয়াইড কয়েকটা ডিজিজের সার্ভে করতে, একটাও পারিনি। এখন সিডিসির ডাইরেক্টর আজকে আছেন, ওনারা বলতে পারবেন ন্যাশন ওয়াইড আমাদের সার্ভে হওয়া দরকার ক্রনিক অসুখের জন্য বিশেষ করে, এটা পৃথিবীর সব জায়গায়। ফলে আমাদের একটা ডিসকাস হতে পারে যে আমরা একটা ন্যাশন ওয়াইড সার্ভে করে ক্লিয়ার হেপাটাইটিস বি এবং সির রোগী কত আছে জেনে, তার না হলে আমরা প্রোগ্রাম করবো কিসের ওপর দিয়ে। আমাদের কি 3 লক্ষ থেকে 85 লক্ষ, এর মধ্যে আমরা কোনটাকে নিয়ে 3 লক্ষ হলে হয়তো আমরা চেষ্টা করতে পারি যে আমরা একটা ড্রাস্টিক একটা পথ করে আমরা এদেরকে সবাইকে ইনভেস্টিগেশন করে আমরা নিয়ে এসে করব। 85 লক্ষ হলে সেটা সম্ভব না, তো আমাদের অন্য পথ নিতে হবে। তাহলে এইটার জন্য আমাদের হলো এই জিনিসটা করতে হবে।
আমরা এই পর্যায়ে প্রফেসর ডক্টর তাহমিনা শিরিন, যিনি পরিচালক আইডিসিআর, ম্যাডামের কাছে আমরা জানতে চাইব যে প্রিভেনশন আমাদের কিভাবে আমাদের দেশে করা সম্ভব, এবং যে কথাটি বলছিলেন যে সার্ভিলেন্স, যেটা দরকার, সার্ভে ডাটা, আমাদের তথ্য, এটা করা যায় কিনা। একটা জিনিস কি, একটা যদি আমি একটা স্মার্ট হেলথ সিস্টেমের কথা চিন্তা করি একটা দেশের জন্য, সেখানে আমাদের কিন্তু এই জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র পেশেন্ট মানে কিন্তু হেলথ না। সুতরাং স্মার্ট হেলথ সিস্টেম এটাই হবে যেখানে কম পেশেন্ট তৈরি হবে, কম পেশেন্ট হসপিটালে যাবে। আমরা যদি এই জায়গাটায় কাজ করতে পারি তাহলে কিন্তু যেই পেশেন্টগুলো হসপিটালে যাবে তাদের চিকিৎসা সেবাটাও উন্নত হবে, এবং আমাদের ডক্টরসরা বা হেলথ কেয়ার প্রোভাইডার্সরা অনেক সময় দিতে পারবেন, যেহেতু রুগীর সংখ্যা কম হবে। তো সেই জায়গাটা যদি অ্যাড্রেস করতে চাই তাহলে আমাদেরকে অ্যাওয়ারনেসের কথা চিন্তা করতে হবে, কমিউনিটি অ্যাওয়ারনেস, কমিউনিটি এনগেজমেন্ট। এবং এই কাজগুলো যদি করি তাহলে যে 2030-তে যে আমাদের এলিমিনেশন অফ হেপাটাইটিসের কথাটা বলা হচ্ছে, যেখানে কেস রিডাকশন হবে, ডেথ রিডাকশন হবে, এই জায়গাগুলোতে আমরা অ্যাড্রেস করতে পারবো। এখন অ্যাওয়ারনেসের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমাদেরকে কী করতে হবে, আমাদের প্রথমে আমাদের ডায়াগনস্টিক ফ্যাসিলিটিসটা, অ্যাটলিস্ট দ্য স্ক্রিনিং মানে একটা পয়েন্ট অফ কেয়ার বা কমিউনিটিতে স্ক্রিনিংয়ের ব্যবস্থাটা থাকতে হবে, জানতে হবে যে কী পরিমাণ পেশেন্ট আসছে, পেশেন্ট বলবো না, মানে হেপাটাইটিস ভাইরাস দ্বারা আক্রান্ত। এবং কমিউনিটি এনগেজমেন্ট যদি আমরা করতে পারি তাহলে ওখানেও কিন্তু ওনারাও একটা সচেতন, মানে একটা ভলেন্টিয়ার্স, আমাদের কিন্তু কমিউনিটি ভলেন্টিয়ার্স আছে, আমাদের কিছু অক্সিলারি ফোর্স আছে, যেমন ধরেন আমাদের যেটাকে বলে আমরা আমাদের বিডিআরসি, বাংলাদেশের ক্রিশ্চান সোসাইটি, এবং অন্য অন্য আরও কিছু এনজিওস আছেন যারা এই সমস্ত জায়গায় কাজ করেন, ওনাদেরকে আমরা এখানে ইনভলভ করতে পারি। আর আমাদের সব অন্য অন্য বক্তাদের মাধ্যমে অলরেডি আমরা জেনে গেছি যে 2 ধরনের হেপাটাইটিস, একটা রক্ত কিংবা বিভিন্ন দিক দিয়ে, রুট দিয়ে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিট হয়, আরেকটা হচ্ছে যে আপনার খাদ্যবাহিত অথবা পানিবাহিত। এখন দুটাকে যদি আমরা ভাগ করি, খাদ্যবাহিত পানিবাহিতর মধ্যে যদি যাই হেপাটাইটিস এ এবং ই, সেটাকে কন্ট্রোল করতে গেলে আমাদেরকে কী করতে হবে, আমাদের ওয়াশটাকে ইমপ্রুভ করতে হবে, আমাদের সেফ ফুড এবং পানি, সেফ ড্রিঙ্কিং ওয়াটার বা আমাদের মানে পানিটা ব্যবহারযোগ্য করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা জনসচেতনতাটাকে যেইভাবে দিকে আমরা অ্যাড্রেস করব, অ্যাট দ্য সেম টাইম মানে তারা যে পানিটা ব্যবহার করবে সেই পানিটাকে স্বাস্থ্যসম্মত করারও কিন্তু একটা জায়গা আছে। যে একজনকে যদি একটা পরিবারকে বলি যে আপনি বিশুদ্ধ পানি ব্যবহার করেন, তো কোন পর্যন্ত সে শুধু হয়তো বা ড্রিঙ্কিং ওয়াটারটাকে সে মানে বয়েল করবে, হ্যাঁ, বা ফিল্টার করবে, কিন্তু তার মানে প্রতিদিনের ব্যবহারের অন্যান্য পানি কিন্তু সম্ভব না। সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে, এবং আমরা যেহেতু আইডিসিআর সবসময় আমরা পানি মানে অনেক ধরনের আউটব্রেক, যেমন অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া, এবং আমরা হেপাটাইটিস ই এরও কিন্তু অনেকগুলো আউটব্রেক আমরা করেছি, এবং সেখানে আমরা দেখেছি যে পানি যখন কানেক্টিং পাইপের মাধ্যমে উৎস থেকে বাড়িতে আসে, ওই জায়গাটাতেই কন্টামিনেশনটা হয়। সেই ক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র তার মানে কি, তাহলে তখন এই প্রবলেমটা কিন্তু নট উইদিন হেলথ, এটা বিয়ন্ড হেলথ। মানে আমাদের তাহলে অন্য অন্য যে স্টেক হোল্ডার্সরা আছেন, আমাদের রেলিভেন্ট স্টেক হোল্ডার্স আছেন, ওনাদেরকেও কিন্তু আমাদের এই প্রোগ্রামের আওতায় আনতে হবে। যদি আমরা অ্যাওয়ারনেসটাকে মানে শুধু অ্যাওয়ার করলেই তো হলো না, আমাদেরকে একটা ব্যবস্থাও করে দিতে হবে যাতে ওনারা ওনাদের কাজগুলো, মানে আমরা যেটা বলছি সেই হিসাবে ওনারা কাজ করতে পারেন। তো এই জায়গাটা আমাদের কাজের একটা বড় সুযোগ আছে, যেখানে আমরা রুগীর সংখ্যা কমাতে পারবো। ভ্যাকসিনেশন অলরেডি আমাদের সরকার একটা ভালো পদক্ষেপ নিয়েছেন, ভ্যাকসিন ইপিআইতে ইনক্লুড করেছেন, কিন্তু এটাকে আমরা আবার বলছি যে আমরা জন্মের পর এটাকে কিভাবে করা যায় একটু উন্নত হলো, সেই জায়গাটা হয়তো বা ভবিষ্যতে এটারও একটা প্ল্যান আছে বা থাকবে। এবং রিসার্চের কথা অলরেডি ডক্টর আকবর বলেছেন, রিসার্চের ব্যাপারেও আমাদের মানে রিসার্চ অবশ্যই দরকার। যে এখানে আমরা কাজ করি না কেন, নতুন একটা মলিকুল মানে টার্গেট মলিকুল ফর ড্রাগস বা ভ্যাকসিন যেটাই হোক, এইটার জন্য আমাদেরকে কাজ করার একটা জায়গা আছে, এই জায়গাগুলোতে আমরা কাজ করতে পারি। এ পর্যায়ে আমি প্রফেসর ডক্টর সেলিমুর রহমান, আমাদের দরকার জনবল, আমাদের দরকার ট্রিটমেন্ট ডিসেন্ট্রালাইজেশন, দেশে ছড়িয়ে দেওয়া। আমাদের যে এত জনগণ, তারা অনেকেই ঢাকা আসতে পারে না, ঢাকামুখী হতে পারে না। এই বিষয়টি আপনার সোসাইটি থেকে আপনার চিন্তা ভাবনা কি? এই যে আমরা এগুলো আলাপ করলাম, এগুলোকে ইন্টারসেপ্ট করতে আমাদের আসলে রিসোর্স পারসন দরকার। রিসোর্স পারসন মানে যারা এই রোগগুলি সম্বন্ধে জ্ঞান ভালো আছে, যারা এই রোগগুলোকে ভালোভাবে রপ্ত করেছেন এবং এই রোগগুলোর চিকিৎসা ছাত্রদের মধ্যে ট্রান্সমিট করতে পারবেন। সেজন্য আমি মনে করি
যে এই রিসোর্স পারসন কিংবা এই হিউম্যান রিসোর্সেস যদি আমরা ডেভেলপ করতে না পারি, তবে আমাদের পুরো প্রোগ্রামটাই কিন্তু আসলে নষ্ট হয়ে যাবে কিংবা বেঁচতে যাবে। সেজন্য আমাদের রিসোর্স পারসন তৈরি করা এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করা আমাদের একটা প্রাইম কাজ হবে। তো এটা বিভিন্ন লেভেলে আমরা করতে পারি। প্রথমত যেটা ডাক্তারির শুরু, আন্ডার গ্রেডস, যেখানে আন্ডার গ্রাজুয়েটে, সেখানে আমরা এটা শুরু করতে পারি। কারণ আপনি জানেন যে আমাদের দেশে বেশিরভাগ চিকিৎসা কিন্তু আমাদের এমবিবিএস ডাক্তার কিংবা আন্ডার গ্রেডসরা করে থাকে, কোয়াকরা করে থাকে, কিন্তু এমবিবিএস পর্যন্ত এখন কিন্তু মানুষ যেতে পারে। কাজে আমাদের যে এমবিবিএস ডাক্তার আছে তাদেরকে ট্রেন আপ করতে হবে এই রোগ সম্বন্ধে। এই রোগ সম্বন্ধে কীভাবে ট্রেন করবেন, তাদের যে সিলেবাস আছে, তাদের সিলেবাসে আমাদের হেপাটাইটিস বিটা তাদেরকে ভালো মতো পড়াতে হবে, হেপাটাইটিস সিটা পড়াতে হবে, তাদের যে গতি প্রকৃতি, তাদের যে ট্রান্সমিশন মোড, তাদের কি চিকিৎসা আছে, লেটেস্ট যে চিকিৎসাগুলো আছে, এই রোগে যে হতাশ হওয়ার দরকার নেই, এটার ভালো ভালো চিকিৎসা রিসেন্টলি আবিষ্কার হয়েছে, এটা তাদেরকে শেখাতে হবে কোর্সের মধ্যে, আরও কারিকুলামের মধ্যে এটাকে ঢোকাতে হবে। এটা একটা প্রাইম কাজ। এরপরে আসে যে আমরা মেডিকেল কলেজগুলো, আগে আপনি জানেন যে একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হেপাটোলজি ডিপার্টমেন্ট ছিল। তাহলে কোথায় আপনি চিকিৎসা করবেন? সারা বাংলাদেশের রোগী এসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভিড় করবে। তো আমরা এখন দেখেছি যে বাংলাদেশের যে বড় বড় মেডিকেল কলেজগুলি যে আছে, সদস্য সরকার, এই সরকারের সময় বিশেষ করে বাংলাদেশের সবগুলো মেডিকেল কলেজে হেপাটোলজি ডিপার্টমেন্ট হয়েছে এবং আমরা দেখেছি এটা একটা আমূল পরিবর্তন হয়েছে চিকিৎসার। বাংলাদেশে এখন আমরা আগে যে দেখতাম অনেক হেপাটাইটিস বি সি সব রোগী আমাদের কাছে আসতো, এখন আমি খুশি হই যে পেরিফেরিতে আমাদের ছাত্ররা এই রোগগুলোর চিকিৎসা করতে জানে এবং খুব কম রোগীই কিন্তু এখন আমাদের কাছে আসে। তো এটা একটা খুশির খবর। এছাড়া এই যে আপনি ছাত্রদের যে পড়াবেন কিংবা চিকিৎসা করবেন, তার আপনাকে এক্সপার্ট তৈরি করতে হবে। তো আপনি শুনে অত্যন্ত আনন্দিত হবেন যে এই এমডি হেপাটোলজি ডিগ্রি আমাদের বাংলাদেশে সম্ভবত এটা দ্বিতীয়, এবং এই এমডি হেপাটোলজি পৃথিবীর অনেক দেশেই কিন্তু আলাদাভাবে নেই। আমরা কিন্তু এই এমডি হেপাটোলজি খুলেছি এবং নিয়মিতভাবে আমাদের এই যে এখন যারা বসে আছে আমাদের বড় বড় এক্সপার্ট আপনার সামনে বক্তব্য দিয়েছে, এনারা সবাই কিন্তু আমাদের এমডি হেপাটোলজি ডিগ্রিধারী এবং দে আর এক্সপার্ট। সেজন্য আমরা বাস্তবে প্র্যাকটিক্যালি এই হিউম্যান রিসোর্স তৈরি করতে পেরেছি। ওনারা আবার ওনাদের টার্সারি লেভেলে হিউম্যান রিসোর্স তৈরি করবেন। প্রফেসর ডক্টর কামরুল হাসান খান এর এই গোল টেবিল বৈঠক কিন্তু একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যে একটা গণসচেতনতা তৈরির জন্য, সেই বিষয়টা আপনাকে বলার জন্য অনুরোধ করছি। এবার প্রতিপাদ্য বিষয় হচ্ছে কি, ইটস টাইম ফর অ্যাকশন। তার বাংলায় করলে হয় যে এখনই পদক্ষেপ নেওয়ার সময়। কেন? এটার একটা আমার সর্বশেষ সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা সার্ভে আছে যেটা বললেন, এখন পৃথিবীতে বি এবং সির রুগী আছে 3,40,00,000, এবং যেটা নিয়ে আমরা বলছি যে আমাদের এই রোগ প্রতিরোধের জন্য প্রধান পদ্ধতি হচ্ছে ভ্যাকসিন। এবং বেশিরভাগ দেশে কিন্তু জন্মের 24 ঘন্টার মধ্যে ভ্যাকসিন দেওয়া হয়, কিন্তু তারপরেও 45%, 45 শতকরা 45 শিশু এই ভ্যাকসিনটা পাচ্ছে। এটিও একটা আমাদের জন্য নেগেটিভ। এবং হেপাটাইটিস বি এবং সিতে প্রতি বছর মারা যাচ্ছে 33 লক্ষ মানুষ, এবং প্রতি বছর আক্রান্ত হচ্ছে 22 লক্ষ মানুষ, এবং প্রতি 30 সেকেন্ড একজন করে মৃত্যুবরণ করছে এবং হেপাটাইটিস সি এবং বিতে। তো এখন এই হচ্ছে আমাদের মোটামুটি বর্তমান পরিস্থিতি। সে কারণেই আমাদের এখনই অ্যাকশন নেওয়ার সময়, এখনই পদক্ষেপ নেওয়ার সময়। তো এখন এই জায়গাটাতে আমাদের মোটামুটি সবই আলোচনা হয়ে গেছে, আমি তার সাথে কিছু যুক্ত করতে চাই। আমাদের কাজ হচ্ছে তিনটি, একটা হচ্ছে প্রিভেনশন বা প্রতিরোধ করা, আর রোগ নির্ণয় এবং চিকিৎসা দেওয়া। বিশ্বে কিন্তু এই রোগের আধুনিক উন্নত চিকিৎসা, রোগ নির্ণয়ের সুযোগ বেড়েছে এবং চিকিৎসারও অনেক উন্নত হয়েছে। আমি এই সুযোগগুলো বাংলাদেশেও পিছিয়ে নেই। সে কারণে আজকে আমরা রোগ নির্ণয়টা খুব গুরুত্বপূর্ণ, সঠিক সময়ে। একইভাবে তার কাছে ইতিমধ্যেই চিকিৎসা নিয়ে অনেক কথাই হয়েছে এবং বাংলাদেশ সরকার এই বিষয়ে অনেক সহযোগিতা করছে। তখন সে কারণে আমরা যেটি চাই যে কীভাবে রোগটা প্রতিরোধ করা যায় সেই দিকে। তো প্রথম প্রতিরোধ করার
পদ্ধতি হচ্ছে ভ্যাকসিন। বাংলাদেশ কিন্তু ইমিউনাইজেশনে বিশ্বের রেকর্ড সৃষ্টি করেছে এবং যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো হয়েছে। তো সেইখানে আমার একটা প্রস্তাব থাকবে যে উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টা জন্মের মধ্যেই যেন ভ্যাকসিনটা দেওয়া হয়। কারণ হচ্ছে 1.5 মাস উইন্ডো পিরিয়ড, এটা কিন্তু অনেক লম্বা সময়, ইনফেকশন হতে কয়েক সেকেন্ডে বেশি সময় লাগে না। সে কারণে এটি সরকার যেহেতু এত কিছু করছে, বাচ্চাদের এই জায়গাটা 24 ঘন্টার মধ্যে ভ্যাকসিনটা দেওয়ার ব্যবস্থা যাতে করে, এটা আমার আজকে প্রস্তাব থাকছে। অ্যান্ড কী কী কারণগুলোতে আমাদের রোগটা সংক্রমিত হয়, এটা রক্তবাহিত রোগ, এবং সেইখানে নিডল যদি কমন ব্যবহার হয়, এটা হচ্ছে প্রধান সংক্রমণের মাধ্যম, রক্তের মাধ্যমে যেটা হয়। এবং সেইখানে আরও কিছু জিনিস আছে যেটি সাধারণ মানুষের জন্য খুবই দরকার। রেজারের মাধ্যমে কিন্তু সংক্রমণ, সে রেজার কমন ব্যবহার করা যাবে না। আমার ডক্টর তাহমিনা শিরিন খুবই ইম্পর্টেন্ট কথা হচ্ছে ডেন্টাল ডিপার্টমেন্ট। এটা কিন্তু আমরা দেখেছি বঙ্গবন্ধু মেরেছে, বিরাট একটা ওখান থেকে হেপাটাইটিস বি সি সংক্রমণের একটা বড় মাধ্যম হয়। তারপর আরেকটা বিষয় হলো যে আমার বিষয়টা কি, রক্তর মাধ্যমে কীভাবে যায়, শুধু যে ব্লাড ট্রান্সফিউশন একটা বড় মাধ্যম। যে কোনো জায়গায় যদি অ্যাব্রেশন বলে ইংরেজিতে, সেখানে যে কোনো জায়গায় যদি রক্তক্ষরণ হয় ছোটোখাটো, সেখান থেকে কিন্তু ঢুকতে পারে। যেমন একটা ব্যান্ডেজ, সে যদি ইনফেক্টেড রক্ত দ্বারা থাকে, ওই ব্যান্ডেজ যদি আরেকজনের হাতে লাগে, সে আঙ্গুলও যদি ছেঁড়া থাকে বা হাতও যদি থাকে, ওখান থেকে কিন্তু যেতে পারে। সে কারণে এই জায়গাগুলো টুথব্রাশ একটা বড় ইম্পর্টেন্ট মাধ্যম আছে। তবে আমরা যে ভাইরাস নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি, 5টি ভাইরাস আমরা সবাই জানি। আমরা যারা প্যাথোলজির লোক, আমরা কিন্তু দুটো নিয়ে উদ্বিগ্ন, যে বি এবং সি। বি সি হলেই যে ইনফেকশন হলে যে ভয় পেতে হবে তা কিন্তু নয়। কারণ হচ্ছে এটার 5 থেকে 10% মধ্যে সিরোসিসে ট্রান্সমিট হতে পারে, আর ক্যান্সার হয় <1%। সেই জন্য এটা নিয়ে একেবারে আতঙ্কিত হওয়ার মতো বিষয় নয়, কিন্তু যাদের হয় তাদের জন্য তো 100 ভাগই। সে কারণে আমরা যেটা করব যে ব্যাপকভাবে আমাদের সরকার আছে, সামাজিক শক্তি আছে, মিডিয়া আছে, এবং গণমাধ্যমে একটা বিরাট ভূমিকা রাখছে, আজকেও যেটি রাখছে, সেসব মানুষের কাছে যেন অতি সাধারণ বিষয়গুলো, এবং আমাদের চিকিৎসা উন্নত হয়েছে, রোগ নির্ণয়, কিন্তু সচেতনতা কিন্তু সেই লেভেলে যায় নাই। সেই সচেতনতার মাধ্যমে রোগটাকে কীভাবে প্রতিরোধ করা যায়, সেদিকেই আমাদের সবারই নজর রাখা দরকার। অধ্যাপক ডাক্তার শাহ মনির হোসেন স্যারের কাছে আমরা জানতে চাইব যে আমরা হাউ টু প্রিভেন্ট এই হেপাটাইটিস, এবং এখনই অ্যাকচুয়ালি প্রতিরোধযোগ্য বলতে যে প্রিভেন্টেবল ডিজিজ, প্রিভেন্ট করার কতগুলি পদ্ধতি। তার একটা হলো যেইভাবে এই জাতীয় যে কোনো রোগ সংক্রামিত হয়, এই সংক্রামিত হওয়ার যে সমস্ত রিস্কগুলি আছে, সেই রিস্কগুলিকে যদি আমি প্রিভেন্ট করতে পারি, তাহলে প্রতিরোধ হবে। তাহলে আমাকে জানতে হবে এবং জানাতে হবে যে রিস্ক কোথায় আছে, এবং এই জানা এবং জানাবার জন্য যে পদক্ষেপগুলি, সেই পদক্ষেপগুলি আমাদের যদি সঠিকভাবে নিতে পারি, তাহলে আমি প্রতিরোধ করতে পারবো। আমি এখানে একটু বলি যে প্রতিরোধ দুরকম। এই হ্যাপাটাইটিসের ক্ষেত্রে একটি হলো হ্যাপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস সির ক্ষেত্রে এক ধরনের প্রতিরোধ, এবং হ্যাপাটাইটিস এ এবং হ্যাপাটাইটিস ইর জন্যে আরেক ধরনের প্রতিরোধ। আমি হ্যাপাটাইটিস এ এবং হ্যাপাটাইটিস ই সম্বন্ধে প্রথমে একটু বলি। এটি প্রতিরোধ করতে কিন্তু খুব সহজ হলো যে আমি যদি গুড হাইজিনিক প্র্যাকটিসটাকে করতে পারি, তাহলে একটু প্রতিরোধ হবে। গুড হাইজিনিক প্র্যাকটিস বলতে যে আমি যাই খাই না কেন, আমার অ্যাকচুয়ালি এই রোগটি সংক্রামিত হয় রোগী যদি তার মলমূত্রের মাধ্যমে এই ভাইরাসটা বের হয়, এবং ওটা যদি কারো হাতে লাগে, এবং ওই হাত যদি আবার কারো খাবার বা পানীয়তে যায়, সেখান থেকে যে ওই পানীয় এবং খাবার যদি আমি খাই, তাহলে আবার আমার হবে। তাহলে এই যে সাইকেলটা, এই সাইকেলটা জায়গায় বন্ধ করতে হবে। এই সাইকেলটাকে বন্ধ করার জন্যে প্রথম কাজ হলো যে আমি কোনো কিছুই খাবো না, আমি আমার হাতটাকে যদি পরিষ্কার না করে, আমি একটি কাঁচা ফল আমার টেবিলের উপরে আছে, আমার বাচ্চা স্কুল থেকে এসেই সুন্দর ফলটা হাতে নিয়ে খেয়ে ফেললো, এটা সংক্রামিত হওয়ার একটা প্রধান কারণ। অর্থাৎ হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিসটাকে যদি আমি ছোটো স্কুল থেকে পড়াতে পারি, তাহলে শুধু হ্যাপাটাইটিস এ আনি না, আরও অনেক রোগী কমবে। কিন্তু তার মধ্যে ওয়ান অফ দি ইম্পর্ট্যান্ট আমরা বলি এটা যে ওয়াটারবর্ন ডিজিজ, যে অথবা ফুডবর্ন ডিজিজ। এই ফুডবর্ন ডিজিজের একটা ইম্পর্ট্যান্ট হলো হ্যান্ড ওয়াশ করা।
নম্বর 2 হলো শুধু হ্যান্ড ওয়াশ করে আমি করলাম। আরেকটা হলো যে আমার এই যে পানির ভিতরে যদি হেপাটাইটিস এ না আসে তার জন্য কি করা দরকার। তো তার জন্য প্রয়োজন হলো পানিটাকে বিশুদ্ধ রাখা। এখন আমি যে খাবার পানিটা খাচ্ছি সেটা বিশুদ্ধ কিনা সেটাকে এনশিওর করা। সেটাকে এনশিওর করার জন্যে আমি সাধারণত ট্যাপ ওয়াটারে, আমাদের বাংলাদেশের, পৃথিবীর অনেক দেশেই, উন্নত দেশের মানুষ ট্যাপ ওয়াটার গ্রহণ করে। সরকার বলে যে তাতে ট্যাপ ওয়াটার একেবারে পিওর, কিন্তু আমাদের দেশে এইটা আমরা জোর দিয়ে বলতে পারবো না। আমার ট্যাপ ওয়াটার অবশ্যই পিওর না, সুতরাং আমাকে সাবধান হতে হবে, আমাকে পানি ফুটিয়ে খেতে হবে। পানি ফুটিয়ে খেতে হবে, পানি ফুটিয়ে প্রয়োজন হলে ব্যবহার করতে হবে। এটা ডক্টর তাহমিনা খুব ভালো বলেছেন যে শুধু খাওয়াটাই ভালো হলে হবে না, যেই পানিটা আমি ব্যবহার করব সেই পানিটাও যদি বিশুদ্ধ থাকে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। এই সজাগতা আনার জন্য আমি একটি বিষয় আজকে কেউ বলেনি, আমি একটু বলতে চাই। সেটা হলো আমাদের প্রতিটি বাসার যেই পানিটি আমরা ব্যবহার করি সেই পানিটি কিন্তু ওয়াসা থেকে এসে আমার বাড়ির ট্যাঙ্কিতে আসে এবং ট্যাঙ্ক থেকে আমার ঘরে আসে। এবং আমি কি কতদিন পর পর এই ট্যাঙ্ক পরিষ্কার করি, আমি কি আদৌ পরিষ্কার করি, এটা একটা খুব বড় বিষয়। আমার মনে হয় এটা আমাদের রুটিনলি করা উচিত। এই প্রতিটি বাসার পানির ট্যাঙ্ক রুটিনলি পরিষ্কার করা উচিত, যাতে আমার ব্যবহার করা পানিটা শুদ্ধ থাকে। আমরা খাবার খাওয়ার সময় আমার একটা রিসার্চ ওয়ার্ক আছে যে স্ট্রিট ফুডে কী অবস্থাটা দেখার জন্যে। তো স্ট্রিট ফুড যারা কিনা তৈরি করে সে কতটুকু হাইজিনিক প্র্যাকটিস করে, সে মোটেই হাইজিনিক প্র্যাকটিস করে না। আমাদের রিসার্চে সেটাই বের হয়েছে। সে একটা গামছা ব্যবহার করে, যে গামছাটা সে প্লেটও মুছছে, সেটাতে টেবিলও মুছছে, আবার নিজের ঘামও মুছছে, আবার হাতও মুছছে। আমি ওটার নাম দিয়েছি ম্যাজিক গামছা। আমার ওই রিসার্চের ওটা আউটকাম ছিল ম্যাজিক গামছা। তাহলে এই যে এই অবস্থাটা, তার মানে তাদেরকেও আমাকে অরিয়েন্ট করতে হবে, ট্রেন করতে হবে কিভাবে ফুড তৈরি করতে হবে। ফুড তৈরি করার জন্য তার যে ফুড তৈরি করছে তার প্রিপারেশন কতটুকু সেটাকে দিকে খেয়াল রাখতে হবে। তাহলে এইগুলি কিন্তু সবকটে কিন্তু হেপাটাইটিস এ ভাইরাস এবং হেপাটাইটিস ই ভাইরাসের সংক্রমণের রাস্তা। সুতরাং খুব সিম্পল, আমি আবারও রিপিট করি যে হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিসটা কিন্তু খুব বড় কিছু না, কিন্তু এটা আমাদের সবার মধ্যেই খুব বড় রকমভাবে সচেতন করে এই প্র্যাকটিসটাকে আনতে হবে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি করার জন্য। আর আরেকটি জিনিস আমি বলে শেষ করি, সেটা হলো আমাদের কতগুলো মিসকনসেপশন আছে, যেটা আমাদের মিসকনসেপশন বলবো না, মিসপ্র্যাকটিস আছে। যেরকম আমাদের জন্ডিস হলে আমরা অ্যাকচুয়ালি সাধারণত হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই দিয়ে যেই জন্ডিসটি হয়, জন্ডিস ডিজিজ যেটা আমাদের একটা সিমটম, যেই জন্ডিসটি হয় সে রোগ মানুষ কিন্তু জন্ডিসই বলে রোগটাকে, মানুষ আর হেপাটাইটিস বলে না সাধারণ মানুষ, যে কী হয়েছে, জন্ডিস হয়েছে। এখন এই জন্ডিস হলে এর চিকিৎসা কিন্তু এখনও আমাদের গ্রামগঞ্জে, এখনও আমাদের লো সোশিওইকোনমিক স্ট্যাটাসে যারা আছে তারা কিন্তু যেই চিকিৎসাগুলি করে সেই চিকিৎসাগুলি সঠিক না। তারা এখনও গলার মালা দিয়ে জন্ডিসের চিকিৎসা করে, এখনও আখের রস খেয়ে জন্ডিসের চিকিৎসা করে। এই জায়গাটাকে আমাদের একটু কাজ করতে হবে, যাতে এই চিন্তাধারাটাকে তাদের বদলাতে হবে যে এই দুটার একটাও সঠিক পদ্ধতিটা হেপাটাইটিস থেকে রক্ষা হওয়ার জন্য। গোল টেবিল বৈঠকে আমরা এখানেই সমাপ্তি টানবো। তার আগে এই বৈঠকে যে কথাগুলো বেরিয়ে আসছে, পার্সোনাল হাইজিন, যেটা স্যার বারবার বলেছেন যে হ্যান্ড ওয়াশিং, বিশুদ্ধ খাবার পানি, বিশুদ্ধ খাবার এবং সেফ ব্লাড ট্রান্সফিউশন, সেফ সেক্স এবং সেফ নিডল। প্রিয় দর্শক, বিজ্ঞ চিকিৎসকরা যে পরামর্শ দিয়েছেন তার মূল কথা হলো একটি, সচেতনতা। এই সচেতনতায় পরে হেপাটাইটিস রোগ প্রতিরোধে। চলুন আমরা সচেতন হই, এই রোগ প্রতিরোধ করি।